প্রথম আলো সুইজারল্যান্ড হব, আমরা সুইডেন হব, এটা যেমন ছেপেছে, এই প্রথম আলোয় ছেপেছে যে 3500 কোটি টাকা নিয়ে একটা লোক পালিয়ে গেছে। তাহলে এই যে সুইজারল্যান্ড হব আর সুইজারল্যান্ড হব, এই টাকা নিয়ে যদি একটা বা দুইটা লোক পালিয়ে যায়, তাহলে আমাদের সুইজারল্যান্ড তো কারো পকেটে করে অন্য দেশে চলে যাবে। আমরা যে সুইজারল্যান্ড সুইডেন হব, আমরা কি সেই দেশের মানুষদের মধ্যে সেই মানসিকতা অর্জন করতে পেরেছি? সুইজারল্যান্ডে তো কেউ ধর্ষণ করে পরের দিন ফেসবুকের ছবি দিয়ে বলে না যে আগামীকাল জেলে যাব। আজকে আমি খুবই দুঃখ পেয়েছি যে আমাদের মনে রাখতে হবে যে উপার্জন এবং অর্জন এক জিনিস না। উপার্জন সকলেই করে, সকলে তার জীবন অর্জন করে না। বিদেশি ফার্নিচার আসে এই দেশে, বিদেশ থেকে কোনো বুকশেলফ আসে না। আমরা কিছু সংখ্যায় বিশ্বাসী হতে শুরু করেছি। মানুষের জীবন সংখ্যা দিয়ে নির্ধারণ করা যায়। আমরা প্রতিদিন শুনি যে আমরা শতকরা এত ভাগ প্রবৃদ্ধি অর্জন করছি, এত হাজার হাজার কোটি টাকা আমরা আয় করব, এবং আমরা কোটি কোটি টাকা আয় করে আমরা সিঙ্গাপুর, টোকিও থেকে শুরু করে সব শহরের চাইতে এগিয়ে যাব আমাদের উন্নতির দিক থেকে, এবং সব দেশের চেয়ে আমরা এগিয়ে যেতে শুরু করব। এটি এগিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। আমাদের মানুষ 16 কোটি এবং আমাদের জিডিপি আমাদের মানুষের কারণেই বাড়বে এবং বাড়তে শুরু করেছে, কারণ আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী অনেক বড় এবং বিরাট এক জনগোষ্ঠীকে আমরা বিদেশে রপ্তানি করে দিয়েছি। তারা সেইখানে অনেক নিম্ন যোগ্যতা কিংবা নিম্নতর কাজ করেও বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠায় এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এইগুলি হচ্ছে সবই সংখ্যার উন্নয়ন। আমি এই মুহূর্তে যদি যে কোনো লোককে 1 কোটি বা 2 কোটি টাকা দিয়ে দিই, তিনি কোটিপতি হয়ে যাবেন, কিন্তু এই টাকা দিয়ে তিনি কি করবেন এটি নির্ধারণ করা খুবই জরুরি। ফলে আমি অনেক বড় লোক হব এটি বলার চাইতে খুব জরুরি হচ্ছে আমি আদৌ বড় মানুষ হব কিনা, আমি এই টাকা দিয়ে আসলে কি করব। আমরা যখন ছোট ছিলাম তখন নাউরু নামে একটি দেশের কথা আমরা পড়তাম। বলা হতো যে নাউরু একটি দ্বীপ এবং সেই দ্বীপের মাথা পিছু আয় এত বেশি যে তারাই হচ্ছে পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্র। নাউরুতে প্রাকৃতিক গ্যাস ছিল এবং এই প্রাকৃতিক গ্যাসকে তারা ফার্টিলাইজারে রূপান্তরিত করত এবং নাউরু সার রপ্তানি করে কোটি কোটি টাকা অর্জন করত। যেহেতু তাদের মানুষ কম, এত আয়, তারা মাথা পিছু আয়ে পৃথিবীর সব দেশকে ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এই টাকা দিয়ে তারা আর কিছু করে না, এই টাকা তারা খেয়ে ফেলেছে। এবং তারপর যেটা হয়েছে, গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে নাউরু এখন পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি, এবং সেখানে মানুষ অত্যন্ত হতদরিদ্র অবস্থায় জীবনযাপন করে। এর কারণ হচ্ছে টাকা হয়েছিল, কিন্তু টাকা দিয়ে কি করবে নাউরুর লোকজন সেটা জানত না। আজকে আমাদের সমাজে আমরা সেই ছবিটাও কিন্তু দেখতে পাচ্ছি। প্রথম আলো সুইজারল্যান্ড হব, আমরা সুইডেন হব, এটা যেমন ছেপেছে, এই প্রথম আলোয় ছেপেছে যে 3500 কোটি টাকা নিয়ে একটা লোক পালিয়ে গেছে। তাহলে এই যে সুইজারল্যান্ড হব আর সুইজারল্যান্ড হব, এই টাকা নিয়ে যদি একটা বা দুইটা লোক পালিয়ে যায়, তাহলে আমাদের সুইজারল্যান্ড তো কারো পকেটে করে অন্য দেশে চলে যাবে। এবং এইরকম পালিয়ে যাওয়া লোকদের সংবাদ প্রায় প্রথম আলো প্রথম পৃষ্ঠায় ছাপে। তাহলে আমি কি প্রথম পৃষ্ঠার সেই নিউজ দেখব, নাকি আমি তৃতীয় পৃষ্ঠার সুইডেন বা সুইজারল্যান্ড হওয়ার স্বপ্ন দেখব? এই জন্যই আমাদের দেশে মানুষ তৈরি করা খুবই জরুরি। সোনার বাংলাদেশে যদি সোনার মানুষ তৈরি না হয়, তবে স্বর্ণ মুদ্রা আমাদের কোনো কাজে লাগবে না। জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ নিশ্চয়ই আপনারা অনেকে শুনেছেন। এই ভাষণগুলি বহুদিন ঢেকে রাখা হয়েছিল। সেই ভাষণগুলিতে আপনারা দেখবেন তিনি খুব অসাধারণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে, শাসন করা তাকেই মানায় সোহাগ করেছে। উনি বলেছিলেন, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলেই কেবলমাত্র আপনি তাকে শাসন করার যোগ্যতা অর্জন করেন। যে কারণে আমাদের বাবা মা আমাদেরকে শাসন করেন এবং আমরা বাবা মার শাসনে কখনো দুঃখিত হই না। আমাদের শিক্ষকরা আমাদেরকে শাসন করেন, আমরা আমাদের শিক্ষকদের শাসনে কখনো দুঃখিত হই না। বরং আমাদের লোকমুখে প্রচলিত কথা যে শিক্ষক যদি প্রহার করে, বাবা মা যদি প্রহার করেন, তবে সেই প্রহারের জায়গাটুকু তাকে বেহেশতে যাবে। আপনার শরীরের বাকি জায়গা দোজখে গেলেও
ওই প্রহারের জায়গাটুকু নাকি বেহেশতে যাবে, এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। কারণ কি? কারণ এই প্রহার, এই শাসন হচ্ছে আপনার ভালোর জন্য। ফলে আমার উদ্দেশ্য কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা অর্থ উপার্জন করব, এটা পৃথিবীর বহু দেশ করে। অর্থ উপার্জন করা খুব কঠিন কাজ না, কিন্তু অর্থ উপার্জন করার চাইতে কঠিন কাজ হচ্ছে অর্থকে ব্যয় করা। এবং আমি সেই অর্থ কোথায় ব্যয় করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে আপনার টাকা কি কাজে লাগবে? আপনার টাকা দিয়ে আপনি একটি বিরাট বাড়ি তৈরি করবেন, যেখানে অনেক বড় ফ্রিজ আছে, টেলিভিশন আছে, অনেক বড় রান্নাঘর আছে, 10টা বাথরুম আছে, কিন্তু আপনার ঘরে কোনো বই নাই, আপনার ঘরে কোনো জ্ঞানী লোক নাই, আপনার ঘরে কখনো সুন্দর কোনো কথা হয় না, আপনার ঘরে একজন আরেকজনকে ভালোবাসে না, আপনার সন্তান কি করে আপনি জানেন না, আপনার পিতা কি করে সন্তান জানে না, সন্তান প্রশ্ন করে না যে তুমি 100 কোটি টাকা কোন পথে উপার্জন করেছো, পিতা শিশুর হাতে টাকা তুলে দিয়ে জানতে চায় না সেই টাকা সে কোথায় খরচ করবে। বিদেশি ফার্নিচার আসে এই দেশে, বিদেশ থেকে কোনো বুকশেলফ আসে না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এই দেশে বিদেশ থেকে খাট আসে, চেয়ার আসে, টেবিল আসে, অফিস ফার্নিচার আসে, লাইটিং আসে, ফিক্সচার আসে, ফ্যান আসে, বিদেশ থেকে বুকশেলফ আসে না। কারণ আমরা এই ফার্নিচারটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। আজকে যে জাতি তার বাড়িতে বই রাখাকে গুরুত্বপূর্ণ মনে করে না, আজকে যে জাতি তার বাড়িতে একটা বুকশেলফকে প্রয়োজনীয় ফার্নিচার বলে মনে করে না, যে মানুষের কাছে সোফার দাম মানুষের চাইতে বেশি, সেই জাতি টাকা দিয়ে কোনো উন্নতি করতে পারবে না। এই টাকাকে ব্যবহার করতে গেলে বই পড়তে হবে, এই টাকাকে ব্যবহার করতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, এই টাকাকে ব্যবহার করতে গেলে যিনি দায়িত্বে আছেন তাকে সৎ এবং নিষ্ঠাবান হতে হবে। এবং যারা আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে দায়িত্বে আছেন তাদের সেই বঙ্গবন্ধুর কথার মতো আমাদেরকে ভালোবাসতে হবে। আমাদের ভালো না বাসলে তো ওই যে 3500 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, এই টাকা তো তার না, কোনোদিনও ছিল না। তার দায়িত্ব ছিল এই টাকাকে ব্যবহার করে যারা তাদের কাছে টাকা জমা রেখেছেন সেই টাকা ফলাফল এই বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমি উদাহরণটা এই জন্য দিয়েছি যে আমাদের মনে রাখতে হবে যে উপার্জন এবং অর্জন এক জিনিস না। উপার্জন সকলেই করে, সকলে তার জীবন অর্জন করে না। অর্জন সারা জীবন থেকে যায়, উপার্জন সারা জীবন আপনার সঙ্গে থাকে না। উপার্জন ততদিন মানুষ করে যতদিন সে কর্মক্ষম, কিন্তু অর্জন মানুষ তার জীবনের শেষ দিনটাতেও করে। ফলে যে মানুষটি গাছ লাগায় সে মানুষটি কি কোনো কাজ করে না? আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের সমাজে বলে আপনি কি করেন, কি করেন মানে হচ্ছে আপনি কোন চাকরি করেন, কোন ব্যবসা করেন। কেউ যদি বলে আমি ভাই কিছু করি না, আমি রাস্তার পাশে গাছ লাগাই, আমরা সেটাকে কাজ মনে করি না। অথচ তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করছেন। তিনি যে গাছ লাগাচ্ছেন এই গাছের ফল তিনি ভোগ করবেন না, এই গাছের ছায়া তিনি বসে থাকবেন না, এই গাছের কাঠ দিয়ে তিনি ফার্নিচার বানাবেন না, এই গাছে যে পাখি এসে গান গাইবে, যে পাখি বাসা বাঁধবে, এই গাছের নিচে যে পোকা কিংবা মাকড় তার জীবন অতিবাহিত করবে, এই গাছের ফল যে পথচারী কোনোদিন খাবে তার সঙ্গে তার কোনোদিন দেখা হবে না। তিনি কেবল গাছ লাগান। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন, নাকি যিনি নার্সারি খুলে গাছের চারা বিক্রি করছেন তিনি গুরুত্বপূর্ণ কাজ করছেন? এটা আমাদের আজকে প্রশ্ন করতে হবে। আমরা যখন দরিদ্র ছিলাম এই প্রশ্নগুলি করার কোনো সুযোগ আমাদের ছিল না, কিন্তু আজকে যখন আমরা ধনী হতে শুরু করেছি আজকে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে এই উপার্জন, এই অর্থ, এই টাকার উপযুক্ত কি আমরা হয়েছি? আমরা যে সুইজারল্যান্ড, সুইডেন হব, আমরা কি সেই দেশের মানুষদের মধ্যে সেই মানসিকতা অর্জন করতে পেরেছি? সুইজারল্যান্ডে তো কেউ ধর্ষণ করে পরের দিন ফেসবুকের ছবি দিয়ে বলে না যে আগামীকাল জেলে যাব। আজকে আমি খুবই দুঃখ পেয়েছি আজকে যখন আমি দেখেছি সময় টেলিভিশনে যে ধর্ষণকারীরা উল্লাস করে বলেছে আমরা কালকে জেলে যাব। সুইজারল্যান্ডে এরকম ভিডিও পাওয়া যাবে? ওইটার সময় সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করেন না কেন নিজেকে? তখন কেন সুইজারল্যান্ডের, সুইডেনের কথা মনে আসে না? সুইজারল্যান্ডে কি মেয়েদের রাস্তায় হাঁটতে বিপদ হয়? সুইজারল্যান্ডে কি নারীরা এরকম অনিরাপদ? সুইজারল্যান্ডে কি মানুষ এইভাবে অসম আচরণের মধ্যে বসবাস করে? তাহলে আসেন আমরা সুইজারল্যান্ডে হওয়ার সত্যি সত্যি চেষ্টা করি
সুইজারল্যান্ডের মানুষদের মতো হই, সেটা না হয়ে সুইস ব্যাংকের সব টাকা আমার হলে কি লাভ? কোনো লাভ নাই। আমি বলছি না যে আর্থিক উপার্জন অন্যায়, আমি বলছি না যে অর্থ আমাদের কোনো কাজে লাগে না, অর্থ অবশ্যই কাজে লাগে, সম্পদ কাজে লাগে, সম্পদ অর্জন করতে হবে, কিন্তু সেই সম্পদের চাইতেও বড় মানুষ হতে হবে, কেননা মানুষের চাইতে বড় কোনো সম্পদ হয় না। এই জন্য দেখবেন জাতির জনক বঙ্গবন্ধু তার বক্তৃতায় সবসময় বলতেন সোনার বাংলা সোনার মানুষ, সোনার বাংলা সোনার মানুষ। উনি বারবার বলতেন তোমরা ভালো মানুষ হও। কেন? কারণ তিনি জানতেন যে এই দেশ যে সৃষ্টি হয়েছে, এই দেশ তখনই সোনার দেশ হবে, তখনই সোনার বাংলা হবে যখন এই দেশের মানুষেরা সোনার মানুষের মতো আচরণ করবে। সোনার মানুষকে অনেক স্বর্ণালঙ্কার করে ঘুরে বেড়ায়, মোটেও না। সোনার মানুষ হচ্ছে সেই মানুষ যার হৃদয় স্বর্ণের মতো উজ্জ্বল, যার হৃদয় স্বর্ণের মতো খাঁটি, যার হৃদয় স্বর্ণের মতো দামি। এবং হৃদয় কখন স্বর্ণের মতো খাঁটি, উজ্জ্বল এবং দামি হয়? যখন সেই হৃদয় অন্যের ব্যথায় দুঃখিত হয়, অন্যের কষ্টে সেই হৃদয়ে ক্রন্দন হয়, অন্যের বেদনাকে নিজের বেদনা মনে করে সেই হৃদয় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে কাজটি বঙ্গবন্ধু করতে পেরেছিলেন। তিনি কোনোদিন বলতেন না বাংলাদেশের মানুষ, তিনি বলতেন আমার মানুষ, আমার দেশ, আমার ভোটার, আমার দল। কেন বলতেন? কারণ তিনি ওই বাবা মায়ের মতোই এই দেশটিকে ওন করতেন। তিনি মনে করতেন শত্রু মিত্র নির্বিশেষে এই দেশের সব মানুষ তার মানুষ। এই কারণে ইতিহাসে বঙ্গবন্ধু অমর হয়েছে। অমরত্ব পেতে গেলে মৃত্যুকে জয় করতে হয়। মৃত্যুকে জয় করা কখনোই টাকা দিয়ে সম্ভব না। এই জীবন কোথাও না কোথাও শেষ হবে, কিন্তু এই জীবনের পরেও সেই সব মানুষেরাই টিকে থাকবেন যারা তাদের মেধা, যোগ্যতা এবং হৃদয়কে মানুষের জন্য নিয়োজিত করেছেন। যে কারণে আজকে আমরা আইনস্টাইনকে মনে রাখি, যে কারণে আজকে আমরা রবীন্দ্রনাথকে মনে রাখি, যে কারণে আজকে আমরা মাদার তেরেসাকে মনে রাখি, যে কারণে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে মনে রাখি, যে কারণে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনে রাখি। কারণ জীবনের চাইতে বৃহৎ মানুষে তারা পরিণত হয়েছিলেন। এই বৃহৎ মানুষ তৈরি করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টার একটা অংশ হচ্ছে এই জ্ঞানের চর্চা, বিতর্ক, বক্তৃতা, কুইজ, অঙ্ক, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, সবকিছু মিলিয়ে আমাদের সংস্কৃতি। যদি আমরা এই দেশে এত টাকার মালিক হয়ে হিন্দিতে গান গাই, তাহলে এই টাকার কি অর্থ? এই টাকাতে আমাদের কি হবে? যদি আমরা এই দেশে প্রতিপালিত হয়ে আমাদের সমস্ত ভালোবাসা থেকে পশ্চিমের দিকে, তাহলে এই টাকা, এই অর্থে শিক্ষা কি কাজে লাগবে? যদি আমাদের মনের চাইতে আমাদের পকেট গুরুত্বপূর্ণ হয়, তবে মানব জন্মের তো কোনো প্রয়োজন নাই। আমরা 20টা পকেট নিয়ে জন্মালেই পারতাম। আজকে আমাদেরকে কথাগুলি বলতে হবে, কেননা আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক দরিদ্র ছিলাম। আমরা 5 পয়সার আচার পেলে খুশি হতাম, আমরা 1 টাকার লাঠিম ঘোরাতে পারলে খুশি হতাম, আমরা একটা ফুটবল না থাকলে ন্যাকড়া দিয়ে ফুটবল বানিয়ে খেলেছি। আমাদের একজোড়া স্নিকার পেতে 10 বছর 12 বছর অপেক্ষা করতে হয়েছে। আমাদের কারো কাছে একটা নাইকির স্নিকার থাকলে আমরা বাকি বন্ধুরা সেটা দেখতে যেতাম যে নাইকি কি স্নিকার বানায়, সেটা আমেরিকা থেকে এসেছে, এটা সবার কাছে নাই। আজকে তোমাদের ঘরে ঘরে 1 পেয়ার না 10, 12, 15 pairs of shoes আছে, যেগুলো সব ব্র্যান্ডেড। নাইকি, রিবক, কোনো ব্র্যান্ড বাদ নাই। কিন্তু তোমার পা বড় না জুতা বড়, এটা খুবই মনে রাখতে হবে। আমাদের পা বড়। আজকে আমরা অনেক স্নিকার পাই, কিন্তু আমাদের ফুটবল খেলার মাঠ নাই। আজকে আমরা অনেক জিম আছে, কিন্তু আমরা খেলাধুলায় ভালো করি না। আজকে আমরা ট্রেডমিল আছে বাসায় বাসায়, কিন্তু আমাদের সবার স্বাস্থ্য আমার মতো হয়েছে। কেন? কারণ আমরা মনে করেছি স্বাস্থ্যের চাইতে টাকা গুরুত্বপূর্ণ, জীবনের চাইতে টাকা গুরুত্বপূর্ণ, সততার চাইতে টাকা গুরুত্বপূর্ণ, পৃথিবীর সকল সুন্দরের চাইতে টাকা গুরুত্বপূর্ণ। টাকা থাকলে অপারেশন করিয়ে সুন্দর হয়ে যাব, হয় না। মন সুন্দর না হলে শরীর সুন্দর হয়ে কোনো লাভ নেই।